এসএসসির বাচ্চারা কি অবস্থা সবার? সবাই আশা করি অনেক ভালো আছো, সবার দিনকাল অনেক বেশি ভালো যাচ্ছে। আমি তোমাদের জন্য একটি নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। এই সিরিজটা হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ ওগুলোর চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আপলোড করব। এবং আমি চেষ্টা করব ক্লাসগুলোর ডিউরেশন খুবই কম রাখার এবং তোমাদেরকে খুবই কম্প্যাক্ট ভাবে একটা চ্যাপ্টার গুছিয়ে দেওয়ার। তো চ্যাপ্টারটা সুন্দর মতো তোমাদেরকে সব কনসেপ্ট খুবই কম সময়ের মধ্যে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে আমি একটা জিনিস তোমাদের বলে দেবো, আমি এই ক্লাসগুলোতে তোমাদের কোনো ধরনের সিকিউ আর এমসিকিউ সলভ করাবো না, কারণ সিকিউ এমসিকিউ যদি আমি সলভ করে দিই তাহলে তোমাদের এটি নির্ভরশীলতা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের জন্য আমি সিকিউ এমসিকিউ সিরিজও আনবো, বা সেটা পরে গিয়ে, সেটা আরো অনেক পরে গিয়ে, মানে তোমাদের টেস্ট পেপার সলভিং যেটা বলে, মানে কিছু কঠিন কঠিন প্রশ্ন বিভিন্ন স্কুলে বিভিন্ন টাইপস প্রশ্নগুলো একত্রিত করে সলভিং আনবো, বাট অনেক পরে গিয়ে। বাট এখন তোমাদের ক্লাসটা করে, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে ক্লাস করা, দেন হচ্ছে তোমাদের বইটা রিডিং করা, থার্ড কাজ হচ্ছে তোমাদের কি, তোমাদের সহায়ক বা গাইড বই আছে বা যেমন রয়্যাল পাঞ্জাবি লেকচার, ওগুলো থেকে বোর্ড কোশ্চেন গুলো সলভ করা। কি আমি আবার বলছি বোর্ড কোশ্চেন, নট এখন স্কুলে কোশ্চেনে যাও না, ফার্স্টে বোর্ড কোশ্চেন গুলো বুঝে শুনে সলভ করবা। এতে এতে করে কি হবে, তোমাদের পরীক্ষায় নতুন কোনো প্রশ্ন দেখলে ওই প্রশ্নটা বোঝার এবং প্রশ্নটা কম সময়ের মধ্যে সলভ করার দক্ষতাটা অর্জন হবে। তো আমি বেশি কথা বাড়াবো না, ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। তোমাদের আজকে আমি রসায়নের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে পড়াবো। রসায়নের সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের অবস্থা। এই চ্যাপ্টারটা তোমরা ছোটবেলা থেকে অনেক পড়ে আসছো এবং এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা ছোটবেলা থেকেই আছে। এই যে পদার্থের কয়টা অবস্থা, পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু এই যে কঠিন, তরল, বায়বীয়ের ভিতরকার যে মেকানিজম, ওই মেকানিজম গুলো তোমরা যারা ক্লাস 9 এর স্টুডেন্ট তাদের কাছে একটু নতুন লাগতে পারে। যারা ক্লাস 10 উঠে গেছো তাদের কাছে এই জিনিসটা পুরনো এবং খুবই ইজি লাগবে। বাট যারা সদ্য ক্লাস 9 উঠছো বা যারা ক্লাস 9 উঠবা, সামনে হয়তো উঠবা বা উঠছো, তাদের কাছে এই জিনিসগুলো কি একটু কনফিউজিং লাগতে পারে। আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি আসছি যে পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু এই যে কঠিন কেন হচ্ছে, তরলটা কেন হচ্ছে, বায়বীয়টা কেন হচ্ছে, এই জিনিসের মেকানিজমটা বা এই জিনিসগুলো যে থিওরি, এই থিওরি গুলো সম্পর্কে আমরা আজকে জানবো। এছাড়া এই পুরো চ্যাপ্টারটা প্রত্যেকটা টপিক সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আছি তোমাদের শ্রাবণ ভাই, পড়াশোনা করছি বুটেক্স এফিলিয়েটে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি সোজা তোমার ক্লাসে চলে যাচ্ছি। তো ফার্স্টে তোমাকে বুঝতে হবে যে ওয়ার্ডটার সাথে তোমার পরিচিত হতে হবে, সেটা হচ্ছে কণা গতিতত্ত্ব। এখন বলবো হচ্ছে কণার গতিতত্ত্ব। এখন কণা জিনিসটা কি, কণা জিনিসটা কি? আমরা জানি কোন একটা পদার্থ, কোন একটা পদার্থকে যদি আমি ভাঙি, এটি কি ছোট্ট ছোট্ট কি কয়েকটা কণা দ্বারা গঠিত। এটা আমরা সবাই জানি, এটা আমরা ক্লাস 5 থেকে শুরু করে যে কোনো বাচ্চারা জানে যে পদার্থকে ভাঙলে আমরা ছোট ছোট কণা পাবো, এই যে পার্টিকেলস পাবো। এগুলো কি বলা হয়? যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছো, আমি ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি। দেখো, আমরা যে একটা কণাকে ভাঙবো, ও কণা সরি, একটা পদার্থকে ভাঙবো, পদার্থকে ভাঙার পর কি পাবো? পদার্থকে ভাঙার পর আমি পাবো কি? কণা। তো এই যে কণা, এই কণাগুলোর গতিতত্ত্ব উপর ভিত্তি করে, গতিতত্ত্ব এবং এদের ভিতরকার শক্তির উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিনটা অবস্থা দিছি। আবার বলতেছি, এই যে কণাগুলো, এ কণা এবং এই যে প্রতিটা কণা, এই প্রতিটি কণার ভিতরকার বা মধ্যকার যে শক্তি এবং এই কণাগুলোর গতি, এই কণাগুলোর গতির এই কণাগুলোর গতির উপর ভিত্তি করে আমরা পদার্থের তিনটা অবস্থা ভাগ করছি। আমি এটা বোঝানোর জন্য আমি একটা নিউ একটা স্লাইডে যাই। দেখো, আচ্ছা, আমরা কি জানি পদার্থের তিনটা অবস্থা? একটা হচ্ছে কি কঠিন, একটা হচ্ছে তরল, একটা গ্যাসীয় লিখি, মানে বায়বীয় না লিখে সবাই গ্যাসীয় লিখি। এগুলো ইংলিশ টার্মগুলো যেমন হচ্ছে সলিড, এটা হচ্ছে তোমার লিকুইড। যারা ইংলিশ মিডিয়াম ক্লাস করছো তাদের জন্য বুঝতে সুবিধা হয়, আমি ইংলিশ টার্মগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি। এটাকে ভেপর বলা হয়, তোমাদের বইয়ে লেখা আছে। কিন্তু পদার্থের আসলে চারটা অবস্থা, কিন্তু তোমাদের সিলেবাস অনুসারে তিনটা অবস্থার কথা বলা হয়েছে। তো আমরা কি জানি কঠিন থেকে তরল কখন হয়, তরল থেকে গ্যাসীয় কখন হয়? এটা সবাই জানে। আমি যদি ওকে তাপ প্রদান করি, আমি যদি কঠিনকে তাপ প্রদান করি তাহলে কি হবে? আমি তাপের চিহ্নটা এখানে দিচ্ছি, এটাকে ডেল্টা চিহ্ন বলে অনেকে, এটা চিনবে না, আমি তাপ লিখে দিই সরাসরি। আমি যেখানে তাপ দিই, আমি এখানেও কি দিলাম? তাপ দিলাম। তাহলে আমি কঠিনকে তাপ দেওয়ার পর কি হবে? তরল হবে, এবং তরলকে তাপ দেওয়ার পর কি হবে? গ্যাসীয় হবে। এখন কথা হচ্ছে যে কঠিনকে তাপ দেওয়ার পর কেন তরল হবে, তরলকে কেন তাপ দেওয়ার পর কেন গ্যাসীয় হবে, এই জিনিসটা সম্পর্কে আমরা জানি না। এই জিনিসটা জানতে হলে আমাদেরকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে। মনে করেন আমি একটা বক্স নিই, আমি একটা বক্স ড্র করি এখানে। সেটা হচ্ছে একটা বক্স, এটা একটা পদার্থ, এটা পদার্থ, হ্যাঁ এটা পদার্থ। এই পদার্থের ভিতর কি, আমি তোমাকে কি বলছিলাম, কিছু কণা আছে, কণা আছে। এই যে পদার্থের ভিতরে কি একটা কণা আছে। আমাকে বলো, কঠিন, আমরা যখন কোনো একটা কঠিন পদার্থকে টাচ করি, টাচ করার পর আমি বুঝতে পারি কি পদার্থকে একটা মানে প্রেস করলে তুমি বুঝে, এই ইলাস্টিসিটি কিন্তু বেশি। মানে হচ্ছে কি, এটাকে তুমি সহজে বাঁকাতে পারবে না কোনো কঠিন পদার্থ। বা সেই টু আমি একটা বরফ নিলাম, তুমি বরফকে কি সহজে বাঁকাতে পারবা?
পারবা না। তুমি বরফকে কি মনে করো কোন যে কোনো আকৃতির পাত্রের আয়তন নিলে ওই পাত্রের আয়তন কি ধারণ করবে? করবে না। কেন ধারণ করবে না? কারণ হচ্ছে এদের ভিতরকার যে কণাগুলো আছে, এদের ভিতরে যে কণাগুলো আছে, এই কণাগুলো কি, দেখো বক্সটা মুছে গেছে, আমি আবার আগে, হ্যাঁ, এদের ভিতরকার যে কণাগুলো আছে, এই ভিতরকার কণাগুলো একে অপরকে এতই দৃঢ়ভাবে কি ধরে রাখছে, এতই দৃঢ়ভাবে ধরে রাখছে যে তাদের ভিতরকার যে দূরত্ব, এই দূরত্বটা কি খুবই নগণ্য, খুবই নগণ্য, যার কারণে আমরা ওই পদার্থকে দাগাতে পারি না। আমরা এটার একটা এক্সাম্পল দিয়ে, তাহলে একটা এক্সাম্পল দিলে তুমি এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে পারবা। এক্সাম্পলটা হচ্ছে, মনে করো তোমার আর তোমার ভাই, মনে করো তুমি আর তোমার ভাই, আমাকে বলো তুমি আর তোমার ভাই এদের মধ্যকার বন্ডিংটা কেমন হবে? খুবই স্ট্রং, খুবই স্ট্রং, হ্যাঁ, কারণ এরা এক অপরকে খুবই দৃঢ়ভাবে অবস্থান করতেছে, কিন্তু দৃঢ়ভাবে অবস্থান করতেছে, এবং এদের মধ্যকার দূরত্ব কি খুবই নগণ্য। তুমি আর তোমার ভাই তো আলাদা আলাদা থাকো না, একসাথে থাকো, তো তোমার আর তোমার ভাইয়ের মধ্যে কি দূরত্ব নাই। সেম ভাবে এখানে কঠিন পদার্থের যে কণাগুলো আছে, এই কণাগুলোর যে দূরত্ব, এই দূরত্ব কি খুবই নগণ্য, এরা এক অপরকে খুবই শক্তভাবে ধরে আছে। এবং এই দূরত্বগুলোর নাম কি দিই? এই দূরত্বগুলোর নাম হচ্ছে, আমাদেরকে বলা হয় আন্ত আণবিক, কি, আন্ত আণবিক দূরত্ব, আন্ত আণবিক দূরত্ব। ইংলিশে বলা হয় কি, ইংলিশে বলা হয় ইন্টার মলিকিউলার ডিস্টেন্স, ইন্টারমলিকিউলার ডিস্টেন্স। এদের ভিতরকার যে আন্তঃআণবিক দূরত্ব বা ইন্টারমলিকুলার ডিস্টেন্স, তা কি খুবই নগণ্য, যেমনটা তোমার আর তোমার ভাইয়ের মধ্যে। এরপর আমি কি বলছি, কঠিন পদার্থকে যদি আমি তাপ দিই, সেটা কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। এখন তোমার আর তোমার ভাইয়ের মধ্যে যে বন্ডিংটা আছে, এই বন্ডিংটার মধ্যে যদি আমি মনে করো তোমার আর তোমার ভাইয়ের মধ্যে কি একজনকে যদি উত্তেজিত করে দিই, উত্তেজিত মানে কি, মনে করো তোমাকে বা তোমার ভাইকে রাগাই দিছি, তোমাকে বা তোমার ভাইকে রাগা, সেটা হচ্ছে তোমার ভাইকে রাগাই দিছি, তোমার ভাইকে রাগাই দেওয়ার পর তোমার সাথে কি ঝগড়া বাঁচবে না? অবশ্যই বাঁচবে। মানে তোমাদের ওর রক্ত কি করবে, মানে মনে করো আমি এটা বলতেছি কিরকম, যে তোমার ভাই তোমাকে মনে করো আমি কোনো একটা কথা বলে রাগাই দিছি, তার কি ওর ভিতরকার রক্তগুলো টকবক টকবক করে ফুটবে না? যে রেগে গেছে তোমার উপর, মানে তোমার কোনো একটা কাজকর্ম রেগে গেছে অনেক, তো তোমার সাথে কেউ ঝগড়া করবে না? ঝগড়া করার পর কি হবে? তোমাদের মধ্যে যে বন্ডিংটা আছে, সেই বন্ডিংটা কি একটু, তোমাদের মধ্যেকার যে বন্ডিংটা আছে, তোমাদের মধ্যেকার যে বন্ডিংটা আছে, এই তোমাদের মধ্যেকার যে বন্ডিংটা আছে, এই বন্ডিংটা কি একটু ঢিলে হবে না? কেন ঢিলে হবে? এই যে তোমার ভাইকে আমি রাগাই দিলাম, তোমার ভাইকে যে রাগাই দেওয়ার পর, তোমার ভাইয়ের ভিতরে রক্ত টকবক টকবক করে ফুটতেছে, এবং তোমার সাথে ঝগড়া করে কি একটু কি ডিস্টেন্স ক্রিয়েট করছে তোমার সাথে, মানে তোমার সাথে একটু কথা কম বলতেছে, তোমার সাথে কথা বলতেছে না, আর কম কম কথা বলতেছে। সেম ভাবে এখানেও, এখানে যখন আমি তাপ প্রদান করব, এই কণাগুলোকে যখন আমি কি দেবো, তাপ প্রদান করব, তাপ প্রদান করব, এই কণাগুলো কি খুবই কাঁপাকাঁপি করতে থাকবে, মানে এরা একটা একটার সাথে এতভাবে কম্পন, আমি কোনো কঠিন পদার্থের কণার মধ্যে মনে করো তাপ প্রদান করলাম, তাপ প্রদান করার পর এই যে কণা যেগুলো আছে, এই কণাগুলো কি প্রচুর পরিমাণে কাঁপাকাঁপি করতে থাকে। কাঁপাকাঁপি করার ফলে কি হবে, এদের ভিতরকার যে বন্ড বা ধরে রাখার যে এনার্জি, এনার্জিটা কি কাঁপাকাঁপির মাধ্যমে ভেঙে যাবে না? মনে করো আমি একটা জিনিসকে, এই কণাটাকে মনে করো এখানে বারবার ধাক্কা দিচ্ছি, বারবার মনে করো আঘাত করতেছি, আঘাত করার পর মনে করো এই দেওয়ালটা কি ভেঙে যাবে? অবশ্যই ভেঙে যাবে। মনে করো কোনো একটা বল দেয়, আমি এটা মনে করো একটা দেওয়াল, এটা মনে করো একটা দেওয়াল, আমি এই দেওয়ালের মধ্যে কি বারবার বল দিয়ে কম্পন ক্রিয়েট করতেছি, তো কম্পন ক্রিয়েট করার পর কি হবে, দেওয়ালটা ভেঙে যাবে না? সেম ভাবে আমি যখন কণাগুলোর মধ্যে তাপ প্রদান করব, এই কণাগুলো কি কাঁপাকাঁপি করতে থাকবে। কাঁপাকাঁপি করার ফলে কি হবে, ওদের ভিতরকার যে এনার্জি, ভিতরকার যে ধরে রাখা শক্তি, এটা কি আস্তে আস্তে ঢিলে হয়ে যাবে, ঢিলে হয়ে যাবে, ভাঙতে শুরু করবে, এক অপর থেকে একটু দূরে অবস্থান করবে। এই যে দূরে অবস্থান করলো, এই দূরে অবস্থান করার কারণে কি হয়েছে, তোমার তরল সৃষ্টি হয়েছে, এখানে কি তরল হয়েছে। এরপর তরল পদার্থের কণাগুলোকে যদি আমি আরো তাপ দিই, তাহলে কি কম্পন আরো, মনে করো তোমার ভাই এমনি তো আগে থেকে ডিস্টেন্স ছিল, এর মধ্যে মনে করো আমি আরো পেস লাগাই দিছি, আমার আরো পেস লাগাই দিছি, তাহলে কি ও তোমার সাথে পুরোপুরি একটা ডিস্টেন্স ক্রিয়েট, তোমার সাথে কথাবার্তা যা সব অফ করে দেবে না? করে দেবে। তার মানে ও আর তুমি একটা কি অনেক ডিস্টেন্স, তোমাদের মধ্যে কি অনেক ডিস্টেন্স ক্রিয়েট হবে, এবং তোমাদের ভিতরকার যে বন্ডিং, ওটা নষ্ট হয়ে যাবে না? ওটা কি নষ্ট হবে? হ্যাঁ, হবে। তো ওটা একদমই কি নষ্ট হয়ে যাবে, মনে করো তোমার সাথে একদম কথাবার্তা সব অফ করে দিছে, তোমার সাথে দেখা সাক্ষাৎ অফ করে, তাহলে কি তোমাদের ভিতরকার যে বন্ডিং, তোমাদের মধ্যে যে একটা দূরত্ব ছিল, কাছাকাছি যে তোমরা থাকতে, কাপড়কে যে শক্ত করে ধরে রাখতে, ওটা কি নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। সেম ভাবে যখন আমি তরল পদার্থের কণাগুলোকে তাপ প্রদান করব, ওগুলো কাঁপাকাপির ফলে ওরা এক অপর থেকে এতটাই দূরে অবস্থান করবে যে এদের ভিতরকার যে শক্তিটা আছে, যে যে শক্তি দ্বারা এক অপর কাটকে রাখে, এই শক্তিটা কি হয়ে যাবে, একদম কমে যাবে। তো এরা যে প্রত্যেকটা কণা একে অপরকে যে আটকে ধরে রাখছে, এই আটকে ধরে রাখার শক্তিটার নাম কি? এই শক্তিটাকে বলা হয় কি আন্ত আণবিক শক্তি। কি বলা হয়? আন্ত আণবিক শক্তি, আন্ত আণবিক শক্তি। বা ওদের মধ্যে যে এই যে তোমার ভাইয়ের মধ্যে যে বন্ডিংটা ছিল, এই বন্ডিংটা কি হবে,
তোমাদের মধ্যে বন্ডিংটা ছিল, ওই বন্ডিংটার নাম কি দেখলাম আমি, আন্তঃআণবিক শক্তি। ওই আন্তঃআণবিক শক্তি কি হয়ে যাবে, ঢিলে হয়ে যাবে। যেমন কঠিন পদার্থে আন্তঃআণবিক শক্তি কি হবে সবচেয়ে বেশি, তোমরা তোমার ভাইয়ের মধ্যে তখন কি, যখন ঝগড়া হয়নি তখন কি তোমাদের মধ্যে বন্ডিং অনেক স্ট্রং ছিল না? হ্যাঁ স্ট্রং ছিল। তার মানে কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকবে। কিন্তু আমি যখন তোমার ভাইকে রাগাই দেবো বা তাপ প্রদান করবো, মনে করো কঠিন পদার্থের কণাগুলোকে আমি তাপ প্রদান করে ফেলছি, তখন কি একটু দূরত্ব ক্রিয়েট করছে না? আন্তঃআণবিক শক্তি ভেঙে গেছে না কম্পনের ফলে? তখন কি আন্তঃআণবিক দূরত্ব কি ক্রিয়েট করছে না? তার ওদের মধ্যে যে একটা কি বন্ড ছিল, বন্ডটা ভেঙে গেছে না? তার মানে কি এখানে আন্তঃআণবিক শক্তিও কি হয়ে যাবে, তরল পদার্থে কমে যাবে। সেম ভাবে গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় যখন আমি আনবো তরল পদার্থের কণাগুলোকে যখন আমি তাপ প্রদান করবো, তখন সেখানকার মধ্যে যে কণাগুলো আছে ও কণাগুলোর আন্তঃআণবিক দূরত্ব অনেকটাই বেড়ে যাবে এবং আন্তঃআণবিক শক্তি কি অনেকটাই কমে যাবে, মানে ওদের বন্ডিং এমন অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো, কঠিন তরল বায়বীয় কেন হয়, মানে কঠিন তরল গ্যাসীয় অবস্থা কেন হয়। আমি একটু স্লাইডে যাই, এখানে স্লাইডে যাই, স্লাইডে দেখো। এই যে আমি তোমাকে বললাম, আমি যে তোমাকে বললাম, এই মনে করো একটা কোণ, এই মনে করো একটা কোণা, এটা একটা কোণা, এই কোণা এক অপরের সাথে, মানে এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার ভাই। তোমার আর তোমার ভাই কি একটা সুতার বন্ধনে আবদ্ধ আছে না? এই সুতার যে বন্ডিং, এই বন্ডিংটাকে নাম কি দিছিলাম আমি, এই বন্ডিংটার নাম হচ্ছে আন্ত আণবিক শক্তি। এবং তোমাদের মধ্যেকার যে একটা ডিস্টেন্স, এটাকে বলা হয় কি আন্ত আণবিক দূরত্ব। কি বলা হয়? আন্ত আণবিক দূরত্ব। তো যখন আমি তোমার ভাইকে লাগাই দিছি, তোমার ভাই তোমার সাথে কি একটা কি দূরত্ব ক্রিয়েট করছে, মানে তোমার সাথে একটু কম কথা বলতেছে, তোমার মুখটা কম দেখে, তখন কি আন্তঃআণবিক দূরত্ব বাড়ছে, আন্তঃআণবিক দূরত্ব বাড়ছে এবং আন্তঃআণবিক শক্তি কি মানে তোমাদের ভিতরকার যে বন্ডিং একটু কমে গেছে। যখন আমি আরো ওকে লাগাই দিছি, লাগাই দেওয়ার পর কি ও একদম আন্তঃআণবিক দূরত্ব কি বাড়াই ফেলছে, এবং তোমাদের ভিতরকার যে বন্ডিংটা ছিল ওটা কি একদম ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তার মানে কি আন্তঃআণবিক শক্তি কমে গেছে। তো আমরা এই এক্সাম্পল থেকে বলতে পারি না যে কঠিন পদার্থে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি, না সরি, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম এবং আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। মানে কঠিন পদার্থে যে কণাগুলোর মধ্যে বন্ড যা আছে, এই বন্ডগুলো কি খুবই দৃঢ়ভাবে অবস্থান করে, এদের মধ্যকার আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকে। কিন্তু তরল পদার্থে, মানে আমি যখন কঠিন পদার্থের কণাগুলোকে তাপ প্রদান করব, তাপ প্রদান করার পর কি হবে, ওদের ভিতরকার যে আন্তঃআণবিক দূরত্ব আছে এই দূরত্বটা বেড়ে যাবে এবং আন্তঃআণবিক শক্তি কি কমে যাবে, মানে কঠিন পদার্থের তুলনায় কমে যাবে। যখন তরল পদার্থের কণাগুলোকে আমি আরো তাপ প্রদান করব, তখন তরল পদার্থের যে কণিকাগুলো ছিল ও কণিকাগুলো আন্তঃআণবিক দূরত্ব অনেকটাই বাড়িয়ে ফেলবে এবং ওদের কি ভিতরকার যে আন্তঃআণবিক শক্তি অনেকটাই কমে যাবে। এখন এতটুকু তো বুঝলাম। এখন আমি তোমাদেরকে শুরুতে কি বলছিলাম, পদার্থকে অবস্থা ব্যাখ্যা করার জন্য আমাদের দুইটা টার্ম, একটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বা শক্তি, আর একটা গতিশক্তি। গতিশক্তির ব্যাপারটা কি, গতিশক্তির ব্যাপারটা মনে করো তুমি আর তোমার ভাই যখন সম্পর্ক ভালো ছিল, তখন তোমার ভাই তোমার থেকে কি পালাতে চাইতো? না, চাইতো না। মনে করো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার ভাই, যখন তোমাদের সম্পর্ক ভালো ছিল তখন কি দুজন একসাথে থাকতে না? তোমার ভাই কি তোমার থেকে পালাতে চাইতো? না, চাইতো না। কিন্তু যখন তোমাদের মধ্যে ঝগড়া বাজছে একটু, তখন কি তোমার ভাই তোমার থেকে একটু দূরে সরে গেছে না, মানে একটু পালাইছে না, একটু দূরে সরে গেছে না? হ্যাঁ। যখন ঝগড়াটা অনেক বড় সড় রূপ নিয়ে ফেলছে, তখন কি তোমার ভাই তোমার থেকে কি একদমই দূরে সরে গেছে, মানে তোমাদের ভিতরকার যে বন্ডিং, ওই বন্ডিংটা নষ্ট করে সে পালাই গেছে। এখানেও সেম দূরত্ব, এখানেও কি সেম কাহিনী। এই যে মনে করে যে কঠিন, এটা একটা কঠিন, এটা মানে একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের কণা যেগুলো আছে, এরা কি, এদের মধ্যে কি আন্তঃআণবিক দূরত্ব আছে? না, এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেকটাই কম, মানে এদের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি কিন্তু দূরত্ব কি কম। যার কারণে কি ওরা একে অপরকে কি করতে পারতো না, মানে এই কণাগুলো কি ছিল না, কোনো গতিশক্তি ছিল না, কি ছিল না, গতিশক্তি ছিল না। এখন গতিশক্তি জিনিসটা কি কাইনেটিক এনার্জি, যারা ইংলিশ মিডিয়াম আছে তাদেরকে বলি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। তো এখানে কণাগুলো কি ছিল, শক্তভাবে অবস্থান করতো, যার কারণে ওরা একে অপরকে পালাতে পারতো না, যার কারণে ওদের গতিশক্তি কি শূন্য। এই যে কঠিন পদার্থের কি কঠিন অবস্থা দূরত্ব কম, শক্তি বেশি, এবং কি এদের গতিশক্তি কি একদমই নাই, গতিশক্তি কি শূন্য। কিন্তু যখন তরল হয়েছে তখন একটু দূরত্ব বাড়ছে, তখন কি একটু দূরত্ব বাড়ছে, তখন কি ওদের হালকা একটু গতিশক্তি প্রাপ্ত হয়েছে, হালকা কি হয়েছে, গতিশক্তি প্রাপ্ত হয়েছে। কিন্তু যখন গ্যাসীয় অবস্থা, তখন কি কণাগুলো এক অপর থেকে অনেক দূরে দূরে অবস্থান করতেছে না, তখন কি ওদের গতিশক্তি সর্বোচ্চ হয়েছে। এখানে এই কণাগুলোর গতিশক্তি কি সর্বোচ্চ হয়েছে, মানে এক অপর থেকে পালাই যেতে চাচ্ছে, এক অপর থেকে পালাই যেতে চাচ্ছে। যেমন গতিশক্তি বেশি, গ্যাসীয় অবস্থা কি গতিশক্তি বেশি, দূরত্ব বেশি, ওদের এক অপর থেকে দূরত্ব বেশি থাকে, কি পালাই যেতে চাচ্ছে। তো আমি তোমাদেরকে পদার্থের অবস্থার কাইনেটিক এনার্জি, তারপর হচ্ছে যে ইন্টারমলিকুলার এনার্জি, কেন কঠিন হচ্ছে, কেন তরল হচ্ছে, কেন বায়বীয় হচ্ছে, ওই জিনিসটা হয়তো বুঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো কিছু বুঝতে না পারো, তোমরা ভিডিওটা একটু টেনে দেখিও অথবা একটু স্লো করে দেখিও। আর তাও যদি বুঝতে না পারো কমেন্ট করিও, আমি কমেন্টে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি নিজে সর্বোচ্চটুকু দিয়ে বোঝার চেষ্টা করতেছি, যেহেতু এটা আমরা প্রথম বার টিচিং এ, অনলাইনে টিচিং নিচ্ছি। হ্যাঁ, অফলাইনে অনেকবার
অনেক ক্লাস নিচ্ছি, বাট অনলাইনে আমি প্রথম টিচিং নিচ্ছি। তো কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দেবা। আমার যদি কথার কোনো ভুল এসে যায়, কারণ পড়াতে গিয়ে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, মানে অনেক সময় কথার মধ্যে ভুল কথা বলে ফেলি। এটা শুধু না, এটা আমি অফলাইনে যখন পড়াই তখনও সেম হয়। পড়াতে পড়াতে হঠাৎ কোন একটা ওয়ার্ড আমি জানি ঠিকই, বাট পড়াতে গিয়ে ভুল পড়ে ফেলছি। এরকম যদি তোমরা খেয়াল করো, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আমি চেষ্টা করবো ওই ভুলটা পরবর্তী সংশোধন করে দেওয়ার। আচ্ছা, আমরা তো একটু পড়লাম, কতটা অসংখ্য পড়া হয়ে গেল। এখন আমরা আরেকটা স্লাইডে যাই, এগুলো সবগুলো যেমন হচ্ছে যে এখানে তো তোমরা দেখছো, এখানে বলছে কি কণাগুলো কাঁপতে থাকে, নির্দিষ্ট আকার আয়তন আছে, কঠিন পদার্থের আবার তরল পদার্থ থেকে কণাগুলো এক অপর থেকে গা ঘেঁষে ঘোরে, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু পাত্রের উপর নির্ভরশীল। আবার গ্যাসীয় অবস্থা কি কণাগুলো মুক্তভাবে ছোটাছুটি করে, যে মুক্তভাবে ছোট, আমি কি বলছি, গ্যাসীয় অবস্থা কণাগুলো দূরে থাকায় এরা এক অপর থেকে পালাতে চায় কি মুক্তভাবে ছোটাছুটি করে, আকার আয়তন সম্পূর্ণ পাত্রের উপর নির্ভরশীল, সম্পূর্ণ পাত্র জুড়ে ওরা আয়তন দখল করে। একটু তো বোঝা হয়ে গেছে। তো আমি এখানে পরের স্লাইডে যাই। এখন পরের স্লাইডে কি আছে, পরের স্লাইডে এই জিনিসগুলো আমি তোমাকে বুঝাই ফেলছি। দেখো, আন্তঃআণবিক দূরত্ব কি, আন্তঃআণবিক শক্তি কি, গতিশক্তি কি। আন্তঃআণবিক দূরত্ব কঠিন অবস্থায় খুবই কম হয়, আবার তরল কি কঠিনের চেয়ে একটু বেশি হয়, আবার গ্যাসীয় অবস্থা কি অনেক বেশি হয়। শক্তি কিরকম হয়, কঠিন অবস্থায় প্রত্যেকটা কণা কি এক অপরের সাথে খুবই শক্তভাবে আবদ্ধ থাকে, তার মানে কি এদের মধ্যে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকে। এখানে কি হয়, তরল পদার্থে একটু দূরে অবস্থান করে কণাগুলো, আন্তঃআণবিক শক্তি একটু কম হয়। গ্যাসীয় অবস্থায় কি হয়, একদম নেই বললেই চলে। গতিশক্তি যেমন হচ্ছে একেবারে কম, কারণ কণাগুলো এক অবস্থায় এতই ধীরভাবে অবস্থান করে, কণাগুলো কি নাড়াচাড়ার কোনো সুযোগ থাকে না। কঠিনের চেয়ে আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি হওয়ায় কণাগুলো কি নাড়াচাড়ার সুযোগ পায়, তার মানে কণাগুলো কি গতিশক্তি একটু আছে। কিন্তু গ্যাসীয় অবস্থায় কি হয়, কণাগুলো আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকায় এরা মুক্তভাবে চলাচল করতে পারে, এবং এদের কি কণাগুলো পার্টিকেলস গুলো ফ্রিলি মুভ করতে পারে প্রাপ্তের মধ্যে। তো আমরা এটা তো পড়ানো হলো, আমি এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি আছে, নেক্সট স্লাইডে আছে তোমার হচ্ছে তাপ শক্তি প্রভাব বা অবস্থান পরিবর্তনের চক্র। যেমন এখানে কি আছে, একটা কঠিন পদার্থ আছে, এখানে কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থ, আমি কঠিন পদার্থকে যখন তাপ দিলাম, কঠিন পদার্থকে কি করলাম, তাপ দিলাম। তাপ দিলে সেটা কি হয়, তরলে রূপান্তর হয়, এটা আমরা সবাই জানি। আবার তরলকে যখন তাপ দিই, সেটা কিসে রূপান্তর হয়, গ্যাসে রূপান্তর হয়। তো এই যে তরল কঠিন পদার্থকে তাপ দেওয়ার পর যে তরলে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তোমার গলন। কি বলা হয়, গলন বলা হয়, গলন বলা হয়। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় রূপান্তর হচ্ছে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি স্ফুটন, বয়লিং বা বাষ্পীভবন। আমি এখানে ইংলিশের টার্মস গুলো লেখা আছে, গলন মানে কি মেল্টিং, স্ফুটন তো হচ্ছে বয়লিং। ঠিক আছে, একটু তো বোঝা হয়ে গেল। এখন তোমাদেরকে বুঝতে হবে কিছু তাপমাত্রার নাম। কি তাপমাত্রা, মনে করে কঠিন তরল, যে একটা মনে করো একটা বরফ আমি বের করলাম, বরফ কি বের করার সাথে সাথে কি পানিতে রূপান্তর হয় না, আস্তে আস্তে রূপান্তর হয়। মানে একটা কিছুক্ষণ টাইম যাওয়ার পর দেখবে যে বরফ গলতে শুরু করছে। তো বরফ যে তাপমাত্রায় গলতে শুরু করবে, আমি আবার বলছি, মানে কঠিন বস্তু যে তাপমাত্রায় গলতে শুরু করবে, সে তাপমাত্রাকে বলা হয় তোমার গলনাঙ্ক। সে তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক। যেমন তরল, তরলকে যে আমি সারা জীবন রেখে দিই, ওকে কোনো বাষ্পে রূপান্তর হবে না। যখন আমি ওকে তাপ দেবো, তাপ দেওয়ার সাথে সাথে কেউ বাষ্পে রূপান্তর হবে না, রূপান্তর হবে না। কিন্তু কিন্তু যখন একটু মানে তাপ দেওয়ার একটু সময় পর বাষ্পে রূপান্তর হওয়া শুরু করবে না। মানে আমি চুলায় বসালাম পানি, চুলায় বসালাম, চুলায় বসানোর কিছুক্ষণ পর কি পানিটা ফুটতে শুরু করবে না, ফুটে কি বাষ্পে রূপান্তর হওয়া শুরু করবে না। এই যে তাপমাত্রায় পানিটা ফুটতে শুরু করছে, যে তাপমাত্রায় পানিটা ফুটতে শুরু করছে, সে তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক, সে তাপমাত্রাটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এখন একটু তো আমরা জানা গেল, একটু আমরা জেনে গেলাম। জানার পর এখন মনে করো আমি এই যে গ্যাসীয় অবস্থা, গ্যাসটাকে, গ্যাসীয় অবস্থা যে বাষ্প আছে, এই বাষ্পটাকে আমি আবার তরলে রূপান্তর করতে যাচ্ছি। এই বাষ্পটাকে কি করতে যাচ্ছি, আমি আবার তরলে রূপান্তর করতে যাচ্ছি। যখন আমি আবার তরলে রূপান্তর করতে যাব, এই তরলে রূপান্তর করার প্রক্রিয়াটার নাম কি জানো, এই তরলে রূপান্তর করার প্রক্রিয়াটার নাম হচ্ছে ঘনীভবন। এই তরলে রূপান্তর করার প্রক্রিয়াটার নাম কি, ঘনীভবন। যেমন আবার যদি আমি এই গ্যাসটাকে কি করতে যাই, কঠিন অবস্থায় রূপান্তর করতে যাই, সেই প্রক্রিয়াটার নামও কি, ঘনীভবন। আবার যদি এই তরল পদার্থটাকে আমি যদি কঠিন অবস্থায় রূপান্তর করতে যাই, সেই প্রক্রিয়ার নাম কি, কঠিন ভবন। অথবা তুমি চাইলে এটা ঘনীভবনও বলতে পারো, এটা চাইলে তুমি কি ঘনীভবনও বলতে পারো। তাহলে আমরা একটা জিনিস এখানে নোটিস করতে পারি, কি নোটিস, মনে করো আমি একটা জিনিস লিখি, মনে করো কোনো কঠিন, কোনো কঠিন যখন আহ কোনো কঠিন না, আমি ধরি এখানে কি কোনো তরল জিনিস যখন আমরা বাষ্পে রূপান্তর করব, সেটা হচ্ছে বাষ্পীভবন। সেটা কি, বাষ্পীভবন। কিন্তু যখন সেটাকে আমরা কি মানে কঠিন বা তরলে নিয়ে আসবো, এই বাষ্পীভবন কি কঠিন বা তরলে নিয়ে আসবো, তখন সে প্রক্রিয়ার নাম কি হয় জানো, সে প্রক্রিয়ার নাম হচ্ছে ঘনীভবন।
যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাষ্পে রূপান্তর করবো সে প্রক্রিয়ার নাম হচ্ছে যে বাষ্পীভবন। আর যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কঠিন বা তরলে রূপান্তর করবো সেটাকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়। একটু শেষ, আমরা পরের স্লাইডে যাই। আমরা এগুলো বুঝছো। এখন এখানে আমরা একটা চার্ট দেখতেছি। কি দেখতেছি? একটা চার্ট দেখতেছি। এই চার্টটা তোমাদের যারা ক্লাস 9 এর স্টুডেন্ট তাদের কাছে চার্টটা খুবই নতুন এবং বুঝতে পারছো না এখানে কি জিনিসটা হচ্ছে। এখানে কি জিনিসটা হচ্ছে? আচ্ছা আমি চার্টটা খুব সুন্দরভাবে বুঝে দেখো। এখানে মনে করো আমি একটা কি বরফ নিছি, এখানে একটা বরফ আছে, সেটা হচ্ছে একটা বরফ আছে। বরফটার তাপমাত্রা কত? এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি নিছি? তাপমাত্রা নিছি। এক্স অ্যাক্সিস বরাবর কি সময়। তো আমরা যখন বরফটা বের করি, বরফটা কি সাথে সাথে কি তরলে রূপান্তর হয়? না, সাথে সাথে তরলে রূপান্তর হয় না। একটু সময় পর গিয়ে কি গলতে শুরু করে। যেভাবে বলছি আমি, একটু সময় পর গিয়ে গলতে শুরু করে। এই আমি বরফ একটা ফ্রিজ থেকে বরফ বের করলাম, বরফটা তাপমাত্রা মেপে দেখলাম কি -40 ডিগ্রি। -40 ডিগ্রি। তো আমি এটাকে তাপ প্রদান করতে থাকছি, কি করতে থাকছি? তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি। তাপ দেওয়ার সাথে সাথে কি পানিতে রূপান্তর হবে? না। গলতে শুরু করবে তাপ দেওয়ার সাথে সাথে? না, একটু টাইম যাবে। তো এটা বাড়তে থাকলো, তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ বাড়তে থাকতেছে। দেখো, এ দেখো আমি তাপ দিচ্ছি, এ তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ বাড়তে থাকতেছে না? যখন এ পয়েন্টে আসছে, যখন এই পয়েন্টে আসা শুরু করছে তখন কি তাপমাত্রা স্থির হয়ে গেছে, মানে স্টেবল হয়ে গেছে। এখানে এই পয়েন্টে এসে কি তাপমাত্রা স্টেবল হয়ে গেছে। এই পয়েন্টে যখন তাপমাত্রা স্টেবল হয়ে গেছে তখন কি এই পয়েন্টটাকে বলা হয় গলনাঙ্ক। মানে এই তাপমাত্রায় বরফটা গলতে শুরু করছে। এই তাপমাত্রায় কি বরফটা গলতে শুরু করছে। আমি কি বলছি? যে তাপমাত্রায় এসে বরফ গলতে শুরু করবে সে তাপমাত্রা কি বলা হয়? গলনাঙ্ক বলা হয়। কি বলা হয়? গলনাঙ্ক বলা হয়। আমি আবার বলতেছি জিনিসটা দেখো, যেহেতু তোমাদের কাছে এই জিনিসটা নতুন, বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি আবার বলছি দেখো। এখানে যখন আমি একটা বরফ বের করলাম, কত -40 ডিগ্রি, বের করার সাথে তাপ দিলে তো সাথে সাথে কি ইয়াতে রূপান্তর হবে না, তরল রূপান্তর হবে না, একটু টাইম নেবে। তাপ নিচ্ছি, তাপ আমি বাড়াচ্ছি, 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 বাড়াতে বাড়াতে যখন এই পয়েন্টে আসছে তখন সেটা কি গলতে শুরু করছে, গলতে শুরু করছে। কিন্তু দেখো তো এই পয়েন্টে কিন্তু তাপমাত্রা বাড়ে নাই। এই পয়েন্টে কি, যে পয়েন্টে এসে তাপমাত্রাটা কি গলা শুরু করছে, সে পয়েন্টে এসে কি তাপমাত্রাটা বাড়ে নাই। কেন বাড়েনি? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা বরফ। এই বরফকে যখন আমি তাপমাত্রা দিচ্ছি, ও তাপমাত্রা কি নিজের ভিতর সঞ্চিত করতেছে, তাপটা কি নিজের ভিতর সঞ্চিত করতেছে। সঞ্চিত করার পর যখন 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে আসছে, কিসে আসছে? 0 ডিগ্রিতে আসছে। তখন ওর মধ্যে যে পটেনশিয়ালিটি যেটা অর্জন হয়েছে, যে ভিতরকার যে তাপটা আছে, ওই তাপটা গলানোর কাজে সাহায্য করতেছে, গলানোর কাজে সাহায্য করতেছে। এ গলতেছে, তাপ তাপমাত্রা কিন্তু বাড়তেছে না, গলতেছে। এবং এই পয়েন্টের তাপমাত্রা কি বলা হয় জানো? এই পয়েন্টের তাপমাত্রাকে বলা হয় কি সুপ্ত তাপ। মানে যে পয়েন্টে এসে যতই তুমি তাপ দাও, তাপ আর বাড়বে না, তাপ আর বাড়বে না, সে পয়েন্টটাকে বলা হয় সুপ্ত তাপ। সুপ্ত তাপের কাজ কি? সুপ্ত তাপের কাজ হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তন করা, পদার্থের অবস্থা পরিবর্তন করা, অবস্থা পরিবর্তন। আমি এখানে ছোট করে লিখছি পরিবর্তন। পদার্থের অবস্থা পরিবর্তন করছে। তো আমাদের যদি সুপ্ত তাপের ডেফিনিশন বা সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে সে কি বলবো? সুপ্ত তাপ হচ্ছে এমন এক তাপ যে তাপের, যে তাপের সাহায্যে পদার্থ তার অবস্থা পরিবর্তন করে। পদার্থ তার কি করে? অবস্থা পরিবর্তন করে। দেখো এখানে বরফ ছিল না, বরফটা কি পানিতে পরিণত হচ্ছে না? কি ব্যবহার করে? ওর ভিতরকার যে তাপটা সঞ্চিত করছে, তখন এই যে তাপমাত্রা বাড়ছে, এই বাড়ার ফলে যে তাপমাত্রা সঞ্চিত করছে, এই সঞ্চিত তাপটা কি সঞ্চয় করে, সঞ্চয় করে বরফটাকে কি গলায় পানি করতেছে না, পদার্থের অবস্থাকে পরিবর্তন করতেছে না? এই পরিবর্তন করার জন্য যে তাপটাও কাজে লাগাচ্ছে ভিতরকার, এটাকে বলা হয় কি সুপ্ত তাপ। কি বলা হয়? সুপ্ত তাপ বলা হয়। আবার সেম ভাবে আসো, আবার কি সেম ভাবে আসো, আবার কি যখন পানিতে রূপান্তর হয়ে গেছে তখন কি আবার তাপ বাড়তেছে, আবার, আবার এই দেখো তাপ বাড়তেছে, তাপ বাড়তেছে, তাপ বাড়তেছে, তাপ বাড়তেছে, তাপ বাড়তেছে, তাপ বাড়তেছে। যখন 100 ডিগ্রি সেলসিয়াস আসছে, যখন 100 ডিগ্রি সেলসিয়াস, আবার আবার কি, আবার ও পদার্থ তরল কি হচ্ছে? বাষ্পে রূপান্তর হচ্ছে। তরল কি হচ্ছে? বাষ্পে রূপান্তর হচ্ছে। আমি আবার বলি, যখন 0 ডিগ্রি সেলসিয়াসে যখন পানিতে রূপান্তর হয়ে গেছে, 0 ডিগ্রি সেলসিয়াস কিসে রূপান্তর হয়ে গেছে? পানিতে রূপান্তর হয়ে গেছে। এই পানিতে রূপান্তর হওয়ার কি তাপমাত্রা আবার বাড়তেছে, 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 বাড়তেছে। তাপমাত্রা আমি দিচ্ছি, দেওয়ার পর 100 ডিগ্রি যখন চলে আসছে তখন কি ও আর তাপ নিচ্ছে না। 100 ডিগ্রি যখন চলে আসছে তখন কি ও আর তাপ নিচ্ছে না। ওর ভিতরে যে এতক্ষণ যে তাপটা সঞ্চয় করছে, এই সঞ্চয়ের মাধ্যমে কি করতেছে? তরল থেকে, তরল থেকে কিসে রূপান্তর হচ্ছে? বাষ্পে রূপান্তর হচ্ছে। তরল থেকে কিসে রূপান্তর হচ্ছে? বাষ্পে রূপান্তর হচ্ছে। তরল থেকে কিসে রূপান্তর হচ্ছে? বাষ্পে রূপান্তর হচ্ছে। ওর ভিতরকার এখন এই পয়েন্টটা কি বলা হয়? এই পয়েন্টটা কি কাজ করতেছে? সুপ্ত তাপটা কাজ করতেছে। এই সুপ্ত তাপটা কি করতেছে? তা কাজ করতেছে, যা তরলকে কি কিসে রূপান্তর করতেছে? বাষ্পে রূপান্তর করতেছে। যখন ও এই পয়েন্টে চলে আসছে, যখন ও এই পয়েন্টে চলে আসছে তখন কি ও আবার তাপ নেওয়া শুরু করছে, আবার কি তাপ নেওয়া শুরু করছে। বুঝছো? এখানের এই চারটা, এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের সিকিউর হট টপিক, সিকিউর
হট টপিক, এটা থেকে তোমার চ্যাপ্টার 2 থেকে বেশি কোশ্চেন করে। এই চারটা দিয়ে দেবে, এই চারটা দিয়ে বলবে এই চারটার প্রত্যেকটা অবস্থা ব্যাখ্যা করো, এই চারটার প্রত্যেকটা অবস্থা ব্যাখ্যা করো। তোমার এখানে দিয়ে থাকবে এ, এখানে বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট, এখানে ডি পয়েন্ট, এখানে ই পয়েন্ট, এখানে এফ পয়েন্ট। এভাবে তোমার পরীক্ষায় আসবে। আসার পর তোমাকে বলবে এখানে কি পরিবর্তন, মানে এই চারটা কিসের উপর নির্ভর করতেছে, এই চারটা দ্বারা তোমার কি বোঝাচ্ছে, এই চারটা দ্বারা তোমার কি বোঝাচ্ছে। তখন তুমি কি বলবা, আমি যতক্ষণ মুখে যা কথা বলছি, এই যেখানে একটা বরফ নিলাম, বরফ নেওয়ার পর কি আমি যখন ওকে তাপ দিচ্ছি, তাপটা গ্রহণ করতে করতে যখন ও বি পয়েন্টে আসে, বি পয়েন্টে আসার পর কি ও ভিতরে যে তাপটা তখন জমাইছে বা সঞ্চিত করছে, সেই সঞ্চিত তাপ দিয়ে ও বরফটাকে গলায় আস্তে আস্তে পানিতে পরিণত রূপান্তর করতেছে। এই যে যে তাপ দিয়ে বরফটাকে গলায় পানিতে রূপান্তর করতেছে, সে তাপটাকে বলা হয় কি সুপ্ত তাপ। সেম যখন ও সি পয়েন্টে চলে আসে, তখন ও আবার তাপ নিচ্ছে, তাপ নিয়ে যখন ও ডি পয়েন্টে গেছে, ডি পয়েন্টে যাওয়ার পর পানিটা কি আস্তে আস্তে আরো তাপ নিচ্ছে, পানিটা কি করতেছে, তাপ নিচ্ছে। না না, সরি সরি, আমি আবার বলছি, যখন সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে গেছে, তখন কি ও তাপ নেওয়া অফ করে দিছে, মানে এতক্ষণ যে তাপটা নিল, এই তাপ নিয়ে পানি কিসের রূপান্তর হচ্ছে, বাষ্পে রূপান্তর হচ্ছে। বাষ্পে রূপান্তর যখন ই পয়েন্টে আসছে, তখন কি ও আবার তাপ নিচ্ছে। এই জিনিসগুলোকে তুমি ব্যাখ্যা করবা, এই জিনিসগুলোকে তুমি কি লিখে লিখে ব্যাখ্যা করবা। এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 2 হট টপিক, মানে এটাই হচ্ছে তোমার সিকিউ বেশি আসে এই টপিক থেকে, সিকিউ বেশি আসে কি এই টপিক থেকে। হয়েছে, আমি বুঝছি হয়তো তুমি কথাটা, আমি যা বলছি হয়তো তোমরা বুঝে গেছো। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। দেখো, এখানে এখানে হচ্ছে তোমার সুপ্ততাপের কনসেপ্টটা দিছে, দেখো সুপ্ততাপের কনসেপ্টটা দিছে। সুপ্ততাপের কি কনসেপ্ট, যখন এই দেখো, যখন এখানে এসে, যখন এখানে এসে তাপমাত্রা কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে, তখন এই অবস্থাটাকে আমরা কি বলছি, সুপ্ততাপ বলতেছি। দেখো কি বলতেছে এই অবস্থাটাকে, ওরা এই অবস্থাটাকে বলতেছে তোমার সুপ্ততাপ। কি বলতেছে, সুপ্ততাপ। এবং এই অবস্থা কি করতেছে, এই অবস্থায় যে বরফটা আছে, বরফটা আস্তে আস্তে পানিতে রূপান্তর হচ্ছে না, বরফটা কি পানিতে রূপান্তর হচ্ছে না, মানে 0 ডিগ্রি অবস্থায় একই রাখায় বরফ ও পানি একসাথে অবস্থান করছে, মানে এই বরফটা আস্তে আস্তে গলতেছে, আস্তে আস্তে কি গলতেছে, মানে বরফ, বরফও আছে কি পানিও হচ্ছে, বরফও আছে কি পানিও হচ্ছে। সেম ভাবে দেখো, যখন আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ফুটাতে দিই, তখন কি পানিও থাকে এবং বদ্যি বাষ্প হয় না, বদ্যি বাষ্প হয় না, বাষ্প হয়, হ্যাঁ হয়। এই বদ্যি যে বাষ্পটা হয়, বদ্যি যে বাষ্পটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় না, কি বলছিলাম এখানে, এ দেখো, এখানে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসছে, তখন কি আর তাপ নিচ্ছিল না নিচ্ছিল, কি করতেছিল, পানিটাকে বাষ্পে রূপান্তর করতেছিল, মানে সুপ্ত তাপ। এখানেও সেম, 100 ডিগ্রি সেলসিয়াস যখন আসছে, 100 ডিগ্রি সেলসিয়াস যখন হয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস, দাঁড়াও, হ্যাঁ, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস যখন হয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস যখন হয়েছে, তখন দেখো এই পয়েন্টে, এই পয়েন্টে এসে কি হয়েছে, তরল এবং বাষ্প একসাথে অবস্থান করতেছে না, তরল এবং বাষ্পে কি একসাথে অবস্থান করতেছে, হ্যাঁ করতেছে। মানে পানিটা ফুটতেছে, পানিটা ফুটে ফুটে আস্তে আস্তে কি বাষ্পে রূপান্তর হচ্ছে, মানে সুপ্ত তাপে, সুপ্ত তাপ অবস্থায় তোমার দুইটা পদার্থের অবস্থা থাকে। সুপ্ত তাপ অবস্থায় কি দুইটা পদার্থের অবস্থা থাকে, যেমন হচ্ছে এখানে কি কঠিনও আছে, তরলও হচ্ছে, মানে এই যে কঠিনটা আস্তে আস্তে কি তরলে রূপান্তর হচ্ছে, সেম ভাবে এখানে কি তরল আছে বাষ্প আছে, মানে তরলটা আস্তে আস্তে কিসে রূপান্তর হচ্ছে, বাষ্পে রূপান্তর হচ্ছে। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সুপ্ত তাপ অবস্থায়, সুপ্ত তাপ যে রেখাটা থাকবে, এই রেখা কি বরফও একসাথে অবস্থান করবে, পানিও একসাথে অবস্থান করবে। পানিও, যেমন এখানে হচ্ছে কি পানিও একসাথে অবস্থান করছে, বাষ্প একসাথে অবস্থান করতেছে। এখানে কারণটা আমরা দিচ্ছি, দেখো, প্রদত্ত তাপ শক্তি এ সময় তাপমাত্রা না বাড়িয়ে কি কণাগুলো মধ্যকার আন্তঃআণবিক বন্ধন ভাঙার কাজে ব্যবহৃত হয়, একেই সুপ্ত তাপ বলে। আমি তোমাকে কি বলছিলাম, এখানে যে একটা আন্তঃআণবিক বন্ধন আছে বলছি না, মানে ইন্টারমলিকুলার এনার্জি, যখন ও তাপগুলো গ্রহণ করছে, তাপগুলো গ্রহণ করার পর কি করতেছে, কঠিন পদার্থের যে, এই যে কঠিন পদার্থের যে কণাগুলো আছে, এই কঠিন পদার্থের ভিতরকার যে কণাগুলো আছে, কঠিন পদার্থের ভিতরকার কণাগুলো কি আস্তে আস্তে ভাঙতেছে, আস্তে আস্তে কি করতেছে, ভাঙতেছে, ভেঙে কি করতেছে, ভেঙে এই পদার্থগুলো কি করতেছে, এর ভিতরকার যে এনার্জি আছে, এনার্জি বন্ড গুলোকে ভাঙতেছে। এই ভাঙার কাজটা কে করে, এই ভাঙার কাজটা করে তোমার সুপ্ত তাপ, এই ভাঙার কাজটা কে করে, তোমার সুপ্ত তাপ করে। আই থিঙ্ক তোমরা বুঝছো, আমাকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এখানে কিন্তু হচ্ছে কি শীতলীকরণ, শীতলীকরণ কি বাষ্প থেকে কঠিনে রূপান্তর করা, বাষ্প থেকে কি কঠিনে রূপান্তর করা। সেম ভাবে আমি যেভাবে তুমি বরফ থেকে বাষ্পে নিয়ে গেছো, সেম ওয়েতে তুমি কি বাষ্প থেকে বরফে নিয়ে আসবা। এখন দেখো উদ্ধপাতন পদার্থ, উদ্ধপাতন জিনিসটা কি, উদ্ধপাতন জিনিসটা হচ্ছে মনে করো আমি একটা কোনো কঠিন বস্তু, এখানে ধরো একটা আমি কঠিন বস্তু এখানে কি রাখলাম, সবাই তো ন্যাপথলিন চিনো, এই মনে করেন ন্যাপথলিন, এই ন্যাপথলিন কি একটা কঠিন বস্তু না, কঠিন বস্তু। যখন আমি ন্যাপথলিনকে কি দেবো, যখন আমি ন্যাপথলিনকে কি দেবো, তাপ দেবো, তাপ দেবো, আমি কি জানি কঠিন অবস্থা থেকে প্রথমে তরলে যাই, তরল থেকে এরপর বাষ্পে যাই না, কিন্তু যখন আমি এই যে ন্যাপথলিন আছে, ন্যাপথলিনকে তাপে দেবো, ও কি কিসে রূপান্তর হবে না, ও তরলে কিন্তু রূপান্তর হবে না, ও সরাসরি কিসে রূপান্তর হয়ে যাবে, বাষ্পে রূপান্তর হয়ে যাবে। তো ঊর্ধ্বপাতিত পদার্থগুলো হচ্ছে এমন পদার্থ, যে পদার্থগুলোকে, এই যে পদার্থগুলোকে তোমার কি তাপ দিলে সেটা তরলে রূপান্তর না হয়ে সরাসরি কিসে রূপান্তর হয়, বাষ্পে রূপান্তর হয়। আমি আবার বলতেছি, ঊর্ধ্বপাতিত পদার্থগুলো হচ্ছে এমন পদার্থ, যে পদার্থগুলোকে তাপ দিলে সেটি
তরলে রূপান্তর না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তর হয়, সে পদার্থগুলোকে আমরা কি বলা হয়? উদ্যপাদিত পদার্থ বলা হয়। এবং এই প্রক্রিয়াটাকে কি বলা হয় জানো? এই প্রক্রিয়াটাকে বলা হয় উদ্যপাতন প্রক্রিয়া। প্রক্রিয়াটাকে কি বলা হয়? উদ্যপাতন প্রক্রিয়া। আমি বুঝে গেছো? এখানে কি কিছু উদ্যপাদিত পদার্থের নাম দেওয়া আছে, তোমার এমসিকিউতে আসবে। নিম্নের কোনগুলো উদ্যপাদিত পদার্থ? নিম্নের কোনগুলো উদ্যপাদিত পদার্থ? যেগুলো উদ্যপাদিত পদার্থ আমি এখানে নাম লিখে দিয়েছি, দেখো। যেমন হচ্ছে কি ন্যাপথলিন। ন্যাপথলিন একটা কি উদ্যপাদিত পদার্থ। আবার নিশাতল কি একটি উদ্যপাদিত পদার্থ। কপুর কি একটা উদ্যপাদিত পদার্থ। কঠিন কার্বন ডাইঅক্সাইড কি একটি উদ্যপাদিত পদার্থ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি একটি উদ্যপাদিত পদার্থ। আয়োডিন কি একটা উদ্যপাদিত পদার্থ। এখানে কি 6টা উদ্যপাদিত পদার্থ আছে। এই 6টার নামগুলো মনে রাখলেই হবে তোমাদের। এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে মোমবাতির জ্বলন। এটা হচ্ছে তোমাদের বইয়ে একটা পরীক্ষা দেওয়া আছে মোমবাতির প্রজ্বলন দিয়ে। দেখো একটা যখন আমি মোমবাতি জ্বালাবো, জ্বালানোর পর এই মোমগুলো কি গলে গলে নিচে পড়বে না? গলে গলে নিচে পড়বে না? নিচে পড়ার কিছুক্ষণ পর কি সেটা আবার কি কঠিন হয়ে যাবে না? এখানে এই জিনিসটা বুঝাইছে। এই দেখো এখানে এই পয়েন্টে, কি যে তোমার তরলটা আছে, মানে মোমটা আছে, মোমটা কিসের তরল রূপান্তর হয়? তরল রূপান্তর হয় কি গ্যাসীয় অবস্থায় থাকে। আবার এখানে কি তরল অবস্থায় থাকে। আবার এই অংশটা কি বলা হয়? কঠিন অবস্থা বলা হয়। মানে একটা মোমবাতি তোমার 3টা অবস্থায় থাকতে পারে। একটা মোমবাতি যখন আমি জ্বালাবো ও 3টা অবস্থায় থাকবে। কিসে থাকবে? কঠিন, তরল, বায়বীয়। এই দেখো কঠিন। এখানে কি দেখো যখন মোমবাতির উপরে হাত দেবে দেখবে এখানে সবগুলো পানি পানি। এখানে কি থাকে? তরল অবস্থায় থাকে। এগুলো কি হয় জানো? এগুলো তোমার বাষ্প আকারে কি উপরে উঠে যায়। একটা মোমবাতি জ্বালানোর পর তোমার 3টা অবস্থায় থাকবে। ওকে, একটুক তো আমাদের পড়া হয়ে গেল। একটুক তো আমাদের পড়া হয়ে গেল। তো যখন এই যে কঠিন পদার্থগুলো, কঠিন পদার্থটা গলে গিয়ে নিচে পড়বে তরল অবস্থায়, সেটা আবার কি কঠিন হয়ে যাবে না? আবার মোম হয়ে যাবে না? কিছুক্ষণ পর কি হয়ে যাবে? আবার মোম হবে না? আমি তোমাকে কি বলছিলাম, যখন কোনো তরল পদার্থ আবার কঠিন অবস্থায় ফিরে আসে তখন সেটা কি বলা হয়? ঘনীভবন বলা হয়। কি বলা হয়? ঘনীভবন। এখানে তোমার পদার্থের 3টা অবস্থা ব্যাখ্যা করার জন্য মোমবাতির পরীক্ষাটা দেওয়া হয়েছে তোমাদের বইয়ে, তাই আমি এটার এক্সাম্পলটা এখানে টানছি। আরেকটা জিনিস আমি এখানে স্কিপ করে ফেলছি ভুলে। দেখো পাতন। পাতন জিনিসটা কি জানো? যেমন তোমাদের ঘনীভবন পড়াইছে না? ঘনীভবন কি? ঘনীভবন হচ্ছে বাষ্পকে তরল বা কঠিন রূপান্তর করার প্রক্রিয়া। আবার বাষ্পীভবন কি? বাষ্পীভবন হচ্ছে কঠিন বা তরলকে কিসে রূপান্তর করার প্রক্রিয়া? বাষ্পে রূপান্তর করার প্রক্রিয়া। ঘনীভবন আর বাষ্পীভবন যখন দুইটা একসাথে ঘটে, ঘনীভবন আর বাষ্পীভবন যখন দুইটা একসাথে ঘটে, তখন সেটা কি? পাতন হয়। সেই প্রক্রিয়াটার নাম কি হয়? পাতন। যেমন এখানে দেখো, এখানে গলতেছে আবার কি, যেমন এখানে কি কঠিন পদার্থটা গলে কি হয়ে যাচ্ছে? মোমের রূপান্তর হচ্ছে, মানে তরল মোম হচ্ছে। তরল মোমটা আবার কিসের রূপান্তর হচ্ছে? কঠিন অবস্থায় কঠিন মোমের রূপান্তর হচ্ছে। তো এখানে দুইটা জিনিস একসাথে হচ্ছে না? এই দুইটা জিনিস একসাথে কি বলা হয়? যখন ঘনীভবন আর বাষ্পীভবন একসাথে হবে তখন সেই জিনিসটাকে বলা হয় পাতন। সেই জিনিসটাকে বলা হয় কি? পাতন। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে তোমাদের আছে কি? ব্যাপন। এখন ব্যাপন জিনিসটা কি? ব্যাপন জিনিসটা কি? ধরো তুমি পারফিউম দিয়ে, তুমি শার্টের মধ্যে পারফিউম দিয়ে কোনো জায়গায় গেছো। তো শার্টের মধ্যে যখন পারফিউম দিয়ে কোনো জায়গায় যাচ্ছ, ওই জায়গায় যে গেলা, ওই জায়গায় যাওয়ার পর কি তোমার চারপাশে কি সুগন্ধে ভরে যাবে না? সুগন্ধে ভরে যাবে না? অথবা তুমি আরেকটা তোমার এক্সাম্পল দিতে পারি। মনে করো তোমার কি বিরিয়ানি প্লেট, মনে করো তুমি একটা ঘরে বিরিয়ানি প্লেট রেখে গেলা। ওই ঘরে যখন আবার আসবে তখন চারপাশে কি বিরিয়ানির গন্ধ করবে না? এই যে তোমার যে ছড়িয়ে পড়া, একটা জিনিস যে ছড়িয়ে পড়তেছে, একটা জিনিস যে তোমার ছড়িয়ে পড়তেছে, এই ছড়িয়ে পড়াটাকে বলা হয় কি? ব্যাপন। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? ব্যাপন বা ডিফিউশন বলা হয়। এখন কেমনে ছড়াই? দেখো, কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থা সত্যকুত্ত বা সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। কোনো মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় কোনো অবস্থা সমভাবে, কিভাবে? সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে তোমার বলা হয় ব্যাপন। এখন স্বতঃস্ফূর্ত মানে কি? দেখো এখানে যে আমি বিরিয়ানিটা রাখলাম, রাখার পর বিরিয়ানিটার গন্ধকে আমি আটকে রাখতে পারবো না? এটা কি নিজে নিজে ছড়াই পড়বে? নিজে নিজে ছড়াই পড়বে। এখন বিরিয়ানিটা যে আমি এক পাশে রাখলাম, মনে করো সেটা শুধু বাম দিকে গন্ধ যাচ্ছে, ডান দিকে কোনো গন্ধ, বিরিয়ানির গন্ধ, মানে একই রুমে বাম দিকে শুধু তুমি বিরিয়ানির গন্ধ পাচ্ছ, কিন্তু ডান দিকে কোনো কি পাচ্ছ না? বিরিয়ানির কোনো গন্ধ পাচ্ছ না। এটা কি হবে? কখনোই হবে না। বিরিয়ানি যেই ঘরে রাখবো সেই ঘরে পুরো ঘর জুড়ে তোমার বিরিয়ানি গন্ধ করবে না? তার মানে কি সমভাবে ছড়িয়ে পড়বে, স্বতঃস্ফূর্ত ভাবে বা সমভাবে। তুমি বিরিয়ানি গন্ধটাকে ছড়ানোর জন্য কোনো ফোর্স অ্যাপ্লাই করো, কোনো বল দাও যে এই বিরিয়ানি গন্ধ ছড়াও ছড়াও ছড়াও, কোনো বল দাও না। এটা কি নিজে নিজে ছড়িয়ে পড়ে, তাই এটা কি বলা হয়? স্বতঃস্ফূর্ত বলা হয়। এবং সমভাবে কেন? কারণ এটা পুরা ঘর জুড়ে ছড়াবে। এটা কি পুরা ঘর জুড়ে ছড়াবে, যার কারণে এটা কি বলা হয়? সমভাবে ছড়ানো বলে। এখানে গতিটা কেমন? বিরিয়ানি গন্ধটা কি সাথে সাথে, মনে করো তুমি একটা ঘরে বিরিয়ানি রাখছো, সাথে সাথে কি ঘরটা বিরিয়ানি গন্ধে ভরে যাবে? না, আস্তে আস্তে ধীর গতিতে, আস্তে আস্তে কি ধীর গতিতে ছড়াবে। এখানে আরেকটা জিনিস তোমার মাইন্ডে রাখতে হবে কি, ব্যাপন কোন কোন পদার্থের ক্ষেত্রে হয়? কঠিন, তরল ও গ্যাসীয়, এই 3টা পদার্থে কি হয়? ব্যাপন প্রক্রিয়াটা হয়।
ব্যাপন প্রক্রিয়াটা হয়। এখন একটা কি জিনিস আছে, একটা প্রক্রিয়ার নাম হচ্ছে যে নিঃসরণ। কি বলা হয়? নিঃসরণ বা ইফুয়েশন। এই যে এটা হচ্ছে তোমার কি স্প্রে বলছি না, ওই যে তোমার মনে করো সুগন্ধি, সুগন্ধি, এই যে সুগন্ধি, এটা মনে করো একটা স্প্রে। স্প্রে আমি কেমনে বের করবো? স্প্রে কি মনে করো রেখে দিলে কি তোমার স্প্রে বের হবে না? যখন আমি স্প্রে উপর কি করবো, একটা চাপ প্রয়োগ করবো। কি প্রয়োগ করবো? চাপ প্রয়োগ করব। তখন যে স্প্রে যেখানে একটা যে ছোট একটা ছিদ্র আছে, খুবই দ্রুত একটা কি দ্রুত কি দ্রুত বের হয়ে যাবে না? এই যে সরু ছিদ্র পথে দ্রুত বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় জানো? নিঃসরণ বলা হয়। কোন সরু ছিদ্র পথে, এই যে সরু ছিদ্র পথে চাপ প্রয়োগের মাধ্যমে, কোন সরু ছিদ্র পথের মাধ্যমে কণাগুলো সজোরে খুবই স্পিডে বের হয় না? যখন তুমি স্প্রে করো তখন কি আস্তে আস্তে বের হয় না? স্প্রে যখন চাপ দেবা, চাপ দেবার সাথে সাথে বের হয় না খুবই দ্রুত? এই যে দ্রুত বের হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি? নিঃসরণ। এই যে তোমার একটা ছোট ছিদ্র পথে দ্রুত কণাগুলো যে বের হচ্ছে, এই বের হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ। বের হওয়ার পর যখন এটা চারপাশে ছড়াই পড়বে, চারপাশে ছড়াই যাবে না? তোমার স্প্রে মনে করো কোনো সুগন্ধি বা পারফিউম তুমি মারতেছো, মারায় কি চাপ দিছ, চাপ দেওয়ার কি সরু ছিদ্রপথে, সরু ছিদ্রপথে কি খুবই স্পিডে বের হয়েছে। বের হওয়ার পর কি জিনিসটা চারপাশে ছড়াই পড়তেছে না? এই চারপাশে ছড়াই পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় তোমার নিঃসরণ। চারপাশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় তোমার, সরি সরি আমি আবার ভুল বলতেছি। দেখো, দেখো আমি কি বলতেছি, আবার দেখে আবার বলো, আবার বলতেছি আমি, দেখে শোনো। এখানে কি আছে? এটা হচ্ছে একটা স্প্রে। এখানের মধ্যে কি তোমার গ্যাসীয় অবস্থা কি, মানে একদম কঠিন অবস্থা কি রাখছে। যখন আমি কি করব, এখানে চাপ প্রয়োগ করব। কি প্রয়োগ করব? চাপ প্রয়োগ করব। চাপ প্রয়োগ করার পর কি এই যে তোমার ছিদ্রপথ আছে, ছিদ্রপথে খুব তাড়াতাড়ি বের হবে না? হ্যাঁ হবে। এই যে ছিদ্রপথে খুব তাড়াতাড়ি, ছিদ্রপথে কি খুব যে স্পিডে যে জিনিসটা বের হলো, এই বের হওয়ার প্রক্রিয়াটাকে, এই বের হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় তোমার কি? নিঃসরণ। কি বলা হয়? নিঃসরণ। স্প্রে যখন পারফিউমটা বের করার পর এই যে স্প্রে যেগুলো আছে, কণাগুলো আছে, কণাগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়বে না? কণাগুলো আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়বে না? এই চারপাশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি? ব্যাপন। চারপাশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি? ব্যাপন। এই যেমন এখানে দেখো, এখানে কি লেখছে? উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে সরু ছিদ্র পথে সজোরে বেরিয়ে আসার, খুবই স্পিডে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়? নিঃসরণ বলা হয়। এবং এই প্রক্রিয়াটি কি হয়? দ্রুত গতিতে হয়। কিন্তু এখানে একটা জিনিস তোমার মাইন্ড আপ করতে হবে, মানে নোট আপ করতে হবে। কি? নিঃসরণ শুধুমাত্র কি গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে হবে। নিঃসরণ কি হবে? নিঃসরণ তোমার শুধুমাত্র গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে হবে। কঠিন বা তরল অবস্থায় তুমি চাপ প্রয়োগের মাধ্যমে এটা সজোরে বেরিয়ে আসার কোনো কি উপায় নেই। এটা একমাত্র কি হবে? গ্যাসীয় অবস্থায় নিঃসরণটা হবে। এবং কি নিঃসরণটা ঘটানোর জন্য তোমার কি একটা বাহ্যিক করে চাপ দিতে হবে। তুমি যদি এখানে চাপটা প্রয়োগ না করো, তোমার কি নিঃসরণ হবে? স্প্রেটা বের হবে না। এটা চাপ প্রয়োগ করতে, চাপ প্রয়োগের মাধ্যমে তোমার কি এখানে নিঃসরণটা হবে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে এখানে কি তোমার ব্যাপন আর নিঃসরণে কিছু কি দিছি, পার্থক্য বা ছক দিছি। যেমন ব্যাপন কি স্বতঃস্ফূর্ত বা সমভাবে ছড়ানোর জন্য তোমার কি কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। এটা যখন তুমি কোনো একটা জায়গায় রাখবা, মনে করো কোনো বিরিয়ানি কোনো জায়গায় রাখছো, এটা কি আস্তে আস্তে ছড়াই পড়বে। কি পড়বে? সব দিকে ছড়াই পড়বে। নিঃসরণ কি? নিঃসরণ হচ্ছে তোমার কোন একটা সরু ছিদ্র পথে খুব স্পিডে বের হবে, খুব স্পিডে, খুব স্পিডে বের হবে। এই খুব স্পিডে বের হয়েছে না? কি সজোরে এবং একমুখী, একদিকে বের হয়েছে না? এটা কি তোমার ডান দিকে বাম দিকে বের হবে না? যখন তুমি কোনো পারফিউমের বাটন যেটা আছে ওটাতে ক্লিক করবা বা প্রেস করবা, প্রেস করার পর কি ওই ছিদ্রের মধ্যে খুব সজোরে বের হবে না? এই সজোরে বের হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় তোমার কি? নিঃসরণ। এবং এটা কি একদিকেই যাবে। এখানে যেমন ব্যাপনে কি কোনো চাপ দিছো না? দাও নেই। কিন্তু নিঃসরণে কি তোমার চাপ প্রয়োগ করা, চাপ প্রয়োগ করতে হয়েছে। তারপর প্রক্রিয়ার গতি, ব্যাপন কি আস্তে আস্তে যায়, ব্যাপন কি আস্তে আস্তে যায়। কিন্তু নিঃসরণ কি খুবই দ্রুত গতিতে হয়। নিঃসরণ কি খুব দ্রুত গতিতে হয়। পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা যেমন ব্যাপন কিসে কিসে হয়? ব্যাপন হয় তোমার কঠিন অবস্থায় হয়, তরল অবস্থায় হয়, গ্যাসীয় অবস্থা হয়। কিন্তু নিঃসরণ হয় শুধুমাত্র গ্যাসীয় অবস্থায়। নিঃসরণ কি হয়? শুধুমাত্র গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে হয়। তো এখানে হচ্ছে তোমার ব্যাপন আর নিঃসরণ আমি পার্থক্যগুলো খুবই সুন্দরভাবে দিছি। এগুলো তোমরা হচ্ছে পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে থাকবে, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিও। এখানে খুবই সুন্দরভাবে বুঝাইছি। এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি? নেক্সট স্লাইডে হচ্ছে তোমার ব্যাপনের হার। ব্যাপনের হার নিয়ে আমাদের কি আছে জানো? ব্যাপনের হার নিয়ে আমাদের একটা তথ্য আছে। ব্যাপনের হার নিয়ে আমাদের কিছু ম্যাথ আছে বা সূত্র আছে। এটাকে বলা হয় তোমার গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্রটা কিরকম? আমরা ব্যাপনকে আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? আর দ্বারা। গ্রাহামের ব্যাপন ব্যাপন সূত্রে কি বলা হয়েছে? কোন পদার্থে ব্যাপনের হার পদার্থের ভরের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। ব্যস্ত অনুপাতিক মানে কি? মনে করো কোন একটা পদার্থের ব্যাপনের হার, ওই পদার্থের ভর যতটুকু আছে, ওই মনে করো পদার্থের কি আছে ভর। দেখো, কোন একটা পদার্থের ব্যাপন হার, এখানে আমি আর দ্বারা কি ব্যাপন হার প্রকাশ করছি, আর দ্বারা কি ব্যাপন প্রকাশ করছি। কোন একটা পদার্থের ব্যাপনের হার তার ভরের কি ব্যস্তানুপাতিক, তার ভর মানে ওই পদার্থের ভরের ব্যস্তানুপাতিক। মনে করো কোন পদার্থের, আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো একটা চিকন লোক, একটা
এমন একটা চিকন লোক, একটা লোক চিকন লোক, একটা কি, একটা হচ্ছে তোমার মোটা লোক, এটা কি তোমার মোটা লোক। আমাকে বলো কে বেশি স্পিডে দৌড়াতে পারবে? অবশ্যই চিকন লোকটা না? হ্যাঁ, কিন্তু মোটা লোকটা কি চিকন লোকটার থেকে বেশি দ্রুত দৌড়াতে পারবে? আমি আবার বলতেছি, দেখো, মনে করো এখানে দুইটা লোক আছে, একটা হচ্ছে চিকন, একটা মোটা। চিকন লোকটা কি মোটা লোকটা থেকে বেশি দ্রুত দৌড়াইতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু মোটা লোকটা কি চিকন লোক থেকে দ্রুত দৌড়াতে পারবে না? পারবে না। কারণ কেন পারবে না? কারণ ওর ভর বেশি। ওর ভর বেশি। সেম ভাবে এখানে এটাই হচ্ছে তোমার ব্যাপন বলছে। ব্যাপন মানে কি? ছড়িয়ে পড়া না? ব্যাপন তো কি ছড়িয়ে পড়া না? হ্যাঁ, ছড়িয়ে পড়া। তো ব্যাপন কেমনে ছড়াবে? যে পদার্থের যে পদার্থের ভর কম, যে পদার্থের ভর কম সে পদার্থ কি খুব স্পিডে ছড়ায়। যে পদার্থের কি ভর কম সে পদার্থ কি খুব স্পিডে যাবে, এবং যে পদার্থের ভর বেশি সে পদার্থ কি খুব মানে ধীর গতিতে যাবে, খুব ধীর গতিতে যাবে। আমি এখানে সূত্রটা আবার লিখে দিই। আচ্ছা, আমি একটা নিউজ স্লাইডে লিখে দিই, তাহলে তোমরা বুঝবে জিনিসটা। আমি আবার বুঝাই। Yes. এই দেখো, আমি কি বলছি, এটা হচ্ছে তোমার ব্যাপনের সূত্র। এটা হচ্ছে তোমার ব্যাপনের সূত্র। এখানে আমি আর দ্বারা কি বলছি? আর দ্বারা হচ্ছে ব্যাপন হার বুঝাই, এম দ্বারা কি বুঝাই? ওই পদার্থের ভর বুঝাই। অর্থাৎ পদার্থের ভর যদি কি হয়, বেশি হয়, ব্যাপন হার কি হবে? কম হবে। পদার্থের ভর যদি কম হয়, ব্যাপন হার কি হবে? বেশি হবে। যেমন চিকন লোকের ভর কম বিদায় কি খুব স্পিডে দৌড়াতে পারবে, কিন্তু মোটা লোকের ভর বেশি বিদায় ও চিকন লোকের থেকে দ্রুত দৌড়াতে পারবে না। এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। এখন তোমার এক্সামে কিরকম প্রশ্ন আসবে? তোমার এক্সামে প্রশ্ন আসবে যে কিরকম, এ দেখো, মনে করো হচ্ছে CO2, আর হচ্ছে যে আরেকটা কি নেওয়া যায় তোমার, একটা মনে করো হচ্ছে যে হাইড্রোজেন। মনে করো আমি দুইটা নিলাম। এখন দুইটা পদার্থের কি আছে, দুইটা পদার্থের আণবিক ভর আছে। মনে করো CO2 এর আণবিক ভর কত? CO2 এর আণবিক ভর হচ্ছে তোমার 44। হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। আমাকে বলো কার ভর কম? হাইড্রোজেনের ভর কম না? হাইড্রোজেনের ভর কম না? যার ভর কম হবে সে পদার্থ কি খুব স্পিডে দৌড়াবে? খুব স্পিডে দৌড়াবে? হ্যাঁ, দৌড়াবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন আছে না? এই হাইড্রোজেনের কি ব্যাপন হার বেশি। আমি এখানে লিখে যাচ্ছি, এটা দিয়ে লিখে তো ইয়ে হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, যে পদার্থের আণবিক ভর, আমি আহ ধরে নিচ্ছি তোমরা সবাই আণবিক ভর চিনো। যদি না চিনো এটা নিয়েও ভিডিও আসবে, সমস্যা নেই, ভিডিও আপলোড করবো, শর্টস আপলোড করবো, সমস্যা নেই। আণবিক ভর জিনিসটা কি, দেখো, যে পদার্থের আণবিক ভর কম সে পদার্থের কি, লেখাটা ছোট করে আমি, দাঁড়াও আগে লেখাটা ছোট করি, ডিস্টার্ব দিচ্ছে। যে পদার্থের ভর কম সেই পদার্থের ব্যাপন হার, ব্যাপন হার বেশি। এটা হচ্ছে তোমাদের ব্যাপন, হচ্ছে তোমাদের আবার সিকিউর আরেকটা হট টপিক। ব্যাপন হার বেশি, এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে কি আসে, প্রশ্ন আসে। বুঝছো? ব্যাপন হার বেশি। তো মনে করো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। তো কার আণবিক ভর সবচেয়ে ছোট? হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে ছোট, তাই হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি আসবে। তোমার প্রশ্ন আসবে কিরকম, নিম্নের কোন দুটি যোগের মধ্যে নিম্নের কোন দুটি যোগের মধ্যে কোন যোগটার ব্যাপন হার বেশি, এরকম করে তোমার প্রশ্ন আসবে। তো আর কোনো আমাদের, আই গেস তোমাদের সব টপিকই শেষ হয়ে গেল। সব টপিকই শেষ, হ্যাঁ, আমাদের সব টপিকই শেষ। তো তোমাদের চ্যাপ্টার 2 তে যা যা টপিক ছিল আমি সব শেষ করাই দিছি। আজকে এতটুকু পর্যন্ত। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা, এবং তোমাদের ক্লাসে বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে বা আমার কোনো জায়গায় বলতে কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে, এবং পরবর্তীতে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আরো ভিডিও আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।